নমস্কার বন্ধুরা, গল্পগাথাতে আপনাদের স্বাগতম। বর্ধমান স্টেশনের রেস্টুরেন্টের ভদ্রলোক নিজেই যেচে এসে আলাপ করলেন। ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁফ, মোটামুটি আমারই বয়সী, বছর 40-42, বেশ হাসি খুশি অমায়িক হাবভাব। 12টা বাজে, তাই লাঞ্চটা সেরেই নিচ্ছিলাম। আসলে চলেছি শান্তিনিকেতনে, আমার সদ্য কেনা মারুতি ভ্যানে। ড্রাইভার সন্তোষকেও বলেছি খেয়ে নিতে। একটা 4 জনের টেবিলে বসেছি আমি একা, সবে ভাত আর মাংস অর্ডার দিয়েছি। এমন সময় ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনার টেবিলে বসতে পারি? আমি বললাম, বিলক্ষণ, আমি তো একা, আপনিও একা বুঝি? আজ্ঞে হ্যাঁ, বললেন। আপনি কোথায় চললেন? শান্তিনিকেতন। বাহ, ভালোই হলো, আমিও শান্তিনিকেতনেই যাচ্ছি। সেখানে আমার ছেলে আর মেয়ে পড়ে, ওদের দেখতে যাচ্ছি। গিন্নিরও আসার শখ ছিল, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে শেষ মুহূর্তে আর আসতে পারল না। আপনি কি ওখানেই থাকবেন কিছুদিন? দিন 2 বললাম আমি ওখানে একটা জমি দেখতে যাচ্ছি। একটা ছোট্ট বাড়ি কেনার ইচ্ছে আছে, যাতে মাঝে মাঝে গিয়ে থাকতে পারি। আমি একজন লেখক, উপন্যাস লিখি। আপনার নামটা? অমরনাথ সরকার। ও হো, আপনার লেখা তো আমি পড়েছি। আপনি তো সাকসেসফুল রাইটার মশাই, দিব্যি লেখেন, একবার ধরলে ছাড়া যায় না। আপনি শান্তিনিকেতনে কদিন থাকবেন? আমি ওই দিন 2। আপনার পরিচয়টা? আমাকে নামে চিনবেন না, আমি ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে কাজ করি। নাম জয়ন্ত বোস। আমাদের খাবার এসে গেল। ভদ্রলোক দেখলাম অমলেট আর টোস্ট খেলেন, আর তার সঙ্গে 1 কাপ চা। 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আবার রওনা দেওয়ার উদ্যোগ করছি। এমন সময় ভদ্রলোক বললেন, এতটা পথ একা একা যাওয়া কেন? আপনি আমার অ্যাম্বাসেডারে আসুন না, আপনার গাড়ির পেছনে পেছনে আসুক, বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। প্রস্তাবটা আমার ভালোই লাগলো। ড্রাইভারকে বলে দিলাম, তারপর জয়ন্তবাবুর গাড়িতে উঠলাম। এই গাড়িটাও মোটামুটি নতুন বলেই মনে হলো। ভদ্রলোককে জিজ্ঞাসা করতে বললেন, বছরখানেক হলো কিনেছেন। আমরা 1:45 নাগাদ রওনা দিয়ে দিলাম। সিগারেট চলে? জয়ন্তবাবু প্রশ্ন করলেন। তা চলে, তবে আপনি আমার একটা খান না? সে হবে এখন, আপাতত আমারটাই চলুক। আপনি দেখছি আমারই ব্র্যান্ড খান, উইলস। আজ্ঞে হ্যাঁ, অনেক দিনের অভ্যাস, তবে আজকাল খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। আমিও দিনে 1 প্যাকেট, তার বেশি না। আমারও তাই, ক্যান্সার বলে যা ভয় দেখাচ্ছে। আমাদের গাড়ি চলতে লাগলো। এতখানি পথ কথা না বলে এসেছি, এখন বাক্যলাপের সুযোগ পেয়ে ভালোই লাগছে। আপনাদের আদি নিবাস কোথায়? জয়ন্তবাবু জিজ্ঞাসা করলেন। পৈতৃক বাড়ি পূর্ববঙ্গে, ফরিদপুর। তবে সে বাড়ি আমি কখনো দেখিনি, আমি কলকাতাতেই মানুষ। আমিও পূর্ববঙ্গ, নোয়াখালী। পার্টিশনের সময় বাবা চলে আসেন, তখন অবশ্য আমি শিশু। কলকাতায় কোথায় থাকেন? নিউ আলিপুর। আমি থাকি জনক রোডে। পড়াশোনা কলকাতাতেই করেছেন বোধহয়? হ্যাঁ, মিত্র ইনস্টিটিউশন আর আশুতোষ কলেজ। আমার সায়েন্স ছিল। 65-এ বিএসসি পাস করি। আমিও, তবে বিএসসি নয়, বিএ। আর আমার স্কুল ছিল সাউথ সাবারব্রান মেন, আর কলেজ সেন্ট জেভিয়ার্স। খেলাধুলার শখ ছিল? ক্রিকেট খেলতাম। খেলা দেখার খুব নেশা ছিল। তখন তো আর টেলিভিশন ছিল না যে বাড়িতে বসে দেখব, তখন মাঠে যেতে হতো, বিশেষত ফুটবল দেখতে। ফুটবলই যদি বলেন, তাহলে কোন দলের সাপোর্টার সেটাও জেনে নিই। ইস্টবেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান, এই বিষয়ে আর কোনো কথাই নেই। আসুন হাত মেলাই। জয়ন্তবাবু সিগারেটটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন। আমরা দুজনেই করমর্দন করলাম। দুজনে এত মিল দেখে আশ্চর্য লাগছিল। জয়ন্তবাবু বললেন, আপনার সঙ্গে আলাপ করে সত্যিই ভালো লাগছে। এতখানি পথ একা চুপচাপ বসে প্রাণ হাঁপিয়ে উঠছিল। তাছাড়া দুজনেই এত মিল, সেটাও তো একটা আশ্চর্য ব্যাপার। এইরকম মিল হয়তো অনেকের মধ্যেই থাকে, কিন্তু তাদের পরস্পরের আলাপ হয় না। আমাদের যে আলাপ হয়ে গেল, সেটাই বড় কথা। শান্তিনিকেতনে যখন পৌঁছালাম,
তখন প্রায় 3:30 বাজে। দুজনেরই বুকিং ছিল বোলপুর ট্যুরিস্ট লজে, তার উপর আবার পাশাপাশি ঘর। একেবারে অবিশ্বাস্য ব্যাপার। ঘরে মালপত্র রেখে হাত মুখ ধুয়ে দুজনে যে যার কাজে বেরিয়ে পড়লাম। শান্তিনিকেতনে অনেক দিনের এক বাসিন্দার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনিই আমাকে জমির কথাটা বলেছিলেন। তাকে সঙ্গে করে দেখে এলাম জমিটা। পছন্দ হলো। জমির মালিকের সঙ্গেও কথা হয়ে গেল। কিছু আগাম দিয়ে জমিটাকে বুক করে নিলাম। তারপর আমার আলাপির নাম ভবতারণ দত্ত। বাড়ি গিয়ে চা খেয়ে 5:30 নাগাদ লজে ফিরলাম। জয়ন্তবাবু দেখলাম তখনও ফেরেননি। ভাবছি বেয়ারাটাকে ডেকে আর 1 কাপ চা দিতে বলি। এমন সময় অনুভব করলাম মাথাটা বেশ ধরেছে। সঙ্গে অ্যাসপ্রো ছিল। একটা খেয়ে বিছানায় শুলাম। ঘণ্টাখানেক শুয়ে থেকেও মাথা ধরাটা গেল না। এবার অনুভব করলাম শুধু মাথা ধরা নয়, তার সঙ্গে চোখ জ্বালা করছে আর গা ম্যাচ ম্যাচ করছে। নাড়িটা টিপে দেখলাম বেশ দ্রুত। এদিকে থার্মোমিটার সঙ্গে নেই, তাই জ্বর দেখতে পারছি না। এমন সময় দরজাটা টোকা পড়ল। গলাটা তুলে বললাম, ভেতরে আসুন। দরজা ঠেলে জয়ন্তবাবু ঢুকলেন। আমাকে দেখেই ভদ্রলোকের মুখে একটা উদ্বিগ্ন ভাব দেখা দিল। সে কি, আপনি বিছানায় কেন? বেরোননি? বেরিয়েছিলাম, কাজ হয়ে গেছে। ফিরে এসে দেখি শরীরটা ম্যাজ ম্যাজ করছে আর মাথাটাও ধরেছে। ভদ্রলোক আমার কপালে হাত দিয়ে বললেন, এ কি, আপনার তো বেশ জ্বর, দাঁড়ান, আপনার কাছে থার্মোমিটার আছে? ভদ্রলোক তাঁর ঘর থেকে থার্মোমিটার নিয়ে এলেন। জ্বর উঠল 102। জয়ন্তবাবু বললেন, দাঁড়ান, নিজে থেকে কিছু ডিসাইড না করে ব্যাপারটা ডাক্তারের হাতে ছেড়ে দেওয়া ভালো। ডাক্তার? কোনো চিন্তা নেই, বোলপুরে কাছে ডাক্তার আছে, আমার চেনা, আমি সব ব্যবস্থা করছি। ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলেন। 8 ঘন্টার মধ্যে ডাক্তার চলে এলো। তিনি আমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন আর বললেন যেন রাত্রে শুধু মুরগির স্টু খাই। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে তাঁর ভিজিট দিয়ে দিলাম। সেটাও জয়ন্তবাবু অফার করেছিলেন, কিন্তু আমি রাজি হলাম না। ডাক্তার চলে যাবার পর জয়ন্তবাবু বললেন, এই প্রেসক্রিপশানটা আমি নিলাম, ওষুধ আমি এনে দিচ্ছি, আর কিচেনও বলে দিচ্ছি রাত্রে যেন আপনার জন্য মুরগি স্টু করে। আমি বাধা দিয়ে বললাম, ওষুধ আপনি আনবেন কেন? আমার ড্রাইভার তো রয়েছে। ভদ্রলোক কথাটা কানেই তুললেন না। বচসা করে লাভ নেই, তাই ভদ্রলোকের সহৃদয় সহায়তা মেনে নিলাম। আর মনে মনে বললাম, ইনি না থাকলে সত্যি আত্মান্তরে পড়তে হতো। জয়ন্তবাবু ওষুধ এনে দিলেন। আমি একটা বড়ি খেয়ে নিলাম। ভদ্রলোক বললেন, আমার ছেলে মেয়ে ভালো আছে, কাজেই আমি নিশ্চিন্ত। আমার এমন কোনো কাজ নেই, আমি এখানেই বসছি। আপনি চুপচাপ শুয়ে থাকুন, যদি ঘুম পায় তা ঘুমান। আমার বিশ্বাস আপনার কলকাতা থেকেই শরীরটা একটু বেসামাল হয়েছিল। আমি আবার আপত্তি করে বললাম, আপনার থাকার কোনো প্রয়োজন নেই, আমি একা থেকে একটু ঘুমানোর চেষ্টা করি। তা বেশ, আমি বরং ঘণ্টাখানেক পরে এসে একবার খোঁজ নিয়ে যাব। দরজাটা আর ভিতর থেকে ছিটকানি দেবেন না, এখানে চোরের কোনো ভয় নেই। আমি একটু হেসেই বললাম, আর আমার সঙ্গে ধন দৌলত কিছু নেই। জয়ন্তবাবু চলে গেলেন। পরোপকারটা সকলের আসে না, অধিকাংশ মানুষই স্বার্থপর হয়, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। কিন্তু জয়ন্তবাবুকে দেখলাম তিনি শুধু পরোপকারী নন, যা করেন তা হাসি মুখে করেন। ঘুম এলো না। ঘণ্টাখানেক পরে জয়ন্তবাবু আবার এসে বললেন, জেগেই যখন আছেন তখন চটপট খেয়ে নিন, আপনার স্টু তৈরি, আমি খোঁজ নিয়েছি। আপনার তা ডাইনিং রুমে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আমি বেয়ারাকে বলছি আপনার ঘরেই খাবারটা এনে দেবে। আমি অজ্ঞাতা রাজি হয়ে গেলাম। রাত্রে ঘুম ভালোই হলো। সকালে বুঝতে পারলাম শরীরটা বেশ হালকা বোধ হচ্ছে। ডাক্তারের ওষুধ তাহলে কাজেই দিয়েছে। আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে দাড়িটা পর্যন্ত কামিয়ে ফেললাম। দেখলাম কোনো অসুবিধা হচ্ছে না। 8টা নাগাদ জয়ন্তবাবু এলেন। বললেন, বাহ, দিব্যি ফ্রেশ লাগছে, দেখি তো টেম্পারেচারটা উঠল 98.8, অর্থাৎ জ্বর নেই বললেই চলে। আমি একটা কথা জয়ন্তবাবুকে না বলে পারলাম না, এবং সেটা অন্তর থেকেই বললাম। ভদ্রলোকের ডান হাতটা আমার 2 হাতে চেপে বললাম,
আপনি আমার জন্য যা করলেন এ ঋণ পরিশোধ হবার নয়। সত্যি বিপদে আপনার মতন বন্ধু না পেলে কি করতাম জানিই না। বন্ধুই যদি বললেন তাহলে আর আপনি কেন বললেন জয়ন্তবাবু? তুমিতে নেমে আসা যাক না, আড়ষ্টভাবটা তাহলে একেবারেই কেটে যায়। এত অল্প সময়ে আপনি থেকে তুমিতে নামাটা বোধ হয় স্বাভাবিক নয়, কিন্তু প্রস্তাবটায় আমি আপত্তি করতে পারলাম না। বললাম, বেশ তো, তোমার যদি আপত্তি না থাকে তা আমারও নেই, তুমি চলুক। তাহলে আজকের দিনটা এখানে থেকে কালকে রওনা হওয়া যাক, কি বলো? আজ একটা গান বাজনার ব্যাপার আছে সিংহ সদনে, সেটা সন্ধ্যায় দেখা যেতে পারে। আমার মেয়ে অনেক করে বলে দিয়েছে। আমি বললাম তথাস্তু। পরের দিন সকালে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। শরীরটা ঝরঝরে লাগছে, জ্বরের লেশ মাত্র নেই। এবার জয়ন্তকে মারুতিতে তুলে আমরা আগে গেলাম, পিছনে অ্যাম্বাসেডর। পথে নানান গল্পে, রাস্তার পাশে চায়ের দোকানে নেমে চা খাওয়া, পান্ডুয়াতে নেমে প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখায় বন্ধুত্বটা আরও জমে উঠল। মনে মনে বললাম, এই লোকটা এতদিন কোথায় ছিল? কী আশ্চর্যভাবে মানুষে মানুষে আলোক জমে ওঠে। এর সঙ্গে কলকাতায় গিয়ে অনেক দেখা হবে, সুখ দুঃখের কথা হবে, দুজনে সন্ধ্যায় বসে দাবা খেলব, ভাবতেও মনটা খুশিতে ভরে উঠল। কলকাতা পৌঁছে স্বভাবতই জয়ন্তকে আগে নিউ আলিপুরে পৌঁছে দিয়ে বললাম, বাড়ি তো চিনে গেলাম, এবার একদিন সপরিবারে আসব। বাড়িতে এসে স্ত্রী মনোরমাকে সব ঘটনা বললেন। অতি মূল্যবান জিনিস লাভ হলো, একটি নতুন খাঁটি বন্ধু। চিঠিটা এলো 3 দিন পরে, লেখা হয়েছে শান্তিনিকেতন থেকে। ফিরেছি সেই দিনই, কিন্তু স্থানীয় ডাকের সাহায্য এই অল্প পথটুকু আসতে লেগেছে 3 দিন। চিঠিটা এই, ভাই অমিয়, 25 বছর পরেও তোকে আমার চিনতে অসুবিধা হয়নি, কিন্তু আমার দাড়ির জন্য তুই বোধ হয় আমাকে চিনতে পারিসনি। আমার আসল নামটা আমি তোকে বলিনি, আর সেই সঙ্গে আরও কিছু কথা বানিয়ে বলেছি, কারণ আমার আসল পরিচয়টা জানলে তোর সঙ্গে বন্ধুত্বটা হতো না, আর সেই সঙ্গে আমার প্রায়শ্চিত্তটাও হতো না। আমি হলাম তোর স্কুলের সহপাঠী কৌশিক মিত্র, ডাকনাম রেন্টু। তোকে নিশ্চয় মনে করিয়ে দিতে হবে না যে তোর সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল আমার। তুই ছিলি ক্লাসের ভালো ছেলে, আর আমি ছিলাম সেরা শয়তান। তোর পিছনে যে কতদিন ধরে কত রকমভাবে লেগেছি সেটা আজ ভাবতে অবাক লাগছে। তোর যদি সেই সব দিনের কথা মনে করে কোনো তিক্ত ভাবও থাকে, আশা করি এই দুদিনের বন্ধুত্বে সেটা কেটে গেছে। মনে রাখিস, আমরা দুজনেই এখন অন্য মানুষ। স্কুল হলো সুদূর অতীতের ব্যাপার। এই নতুন সম্পর্কটায় আসল পুরনোটা কিছু না। ইতি তোর বন্ধু রেন্টু। পূর্ণ। তুমি থেকে তুইয়ে নামতে আপত্তি নেই তো? আমি চিঠিটা পেয়ে তখনই উত্তর দিয়েছিলাম, ভাই রেন্টু, তোর চিঠিটা পেয়ে খুব খুশি হলাম। আগামী রবিবার সন্ধ্যায় আমি তোর বাড়িতে আসছি, তখন কথা হবে। ইতি তোর বন্ধু অমু।